জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা গুপ্ত যুগ নিয়ে আলোচনা করব। গুপ্ত যুগের ভাষা কি ছিল, গুপ্ত যুগ অশ্বমেধ যজ্ঞ, গুপ্ত যুগের আমরা রাজধানী দেখার চেষ্টা করব। গুপ্ত যুগকে পুনর্জাগরণের যুগ, কেন সুবর্ণ যুগ বলা হয় সেইগুলো দেখব। সেই পিরিয়ডগুলো থেকে আমরা এক কথায় বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং ব্যাখ্যার সঙ্গে আলোচনা করব। আশা করি আগামী দিনের যে কোনো পরীক্ষায় এই ভিডিও তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই একদম সরাসরি আমরা যাচ্ছি গুপ্ত যুগের উপরে। এই গুপ্ত যুগের যে এমসিকিউগুলো লিখেছি ব্যাখ্যা সহকারে বলবো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে শুনবে এবং প্রত্যেক কাছে আবেদন, যারা নতুন স্টুডেন্ট তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। প্রচুর তোমার উপকার পাবে। ইতিহাস বিষয়ে তোমাদের অনেক উপকারে আসবে এই টপিক বা এই চ্যানেল। প্রথম প্রশ্ন লিখেছি আমি গুপ্ত পিরিয়ডের উপর, ভালো করে মনে রাখবে। আমরা 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্তকে দেখছি প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে, সবাই জানি আমরা, এবং এটা গুপ্তাব্দ নামে পরিচিত। এই 320 খ্রিস্টাব্দের আগে আমরা শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত পাই। গুপ্ত বংশের আদি শাসক শ্রীগুপ্ত, গুপ্ত বংশের দ্বিতীয় শাসক ঘটোৎকচ গুপ্ত, গুপ্ত বংশের তৃতীয় শাসক তথা প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার প্রথম চন্দ্রগুপ্ত। তিনি 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ চালু করেছিল। যদিও নেট পরীক্ষাতে, কলেজ সার্ভিস কমিশন নেট পরীক্ষায় দেখেছিলাম আমরা ইউজিসি যে নেট, সেখানে 319 কিন্তু উত্তর নিয়েছে। তবে তোমরা 320 মনে রাখবে। গুপ্ত যুগে দীর্ঘস্থায়ী রাজধানী কোথায় ছিল? রাজধানী চেয়েছি কিন্তু দীর্ঘস্থায়ী চেয়েছি। দেখো, গুপ্ত যুগে রাজধানী কিন্তু পাটলিপুত্রই ছিল। বিহারের যে পাটলিপুত্র, মনে রাখবে এটা, যেটা 1542 সালে শেরশাহ সূরি পাটনা করেছে। আমাদের উদয়ী 456 খ্রিস্টপূর্বাব্দে আমরা জানি পাটলিপুত্র নাম করেছে। তো 456 খ্রিস্টাব্দে যে পাটলিপুত্র রাজধানী, সেটা গুপ্ত যুগেও ছিল। আর শেরশাহ সূরি 1542 সালে এই পাটলিপুত্রের নাম করেছিল পাটনা। তো গুপ্ত যুগে দীর্ঘস্থায়ী রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র, ভালো করে মনে রাখবে। এবং অপশনগুলো তোমরা জেনে গেছো, উজ্জয়িনী, অযোধ্যা, মগধ এবং পাটলিপুত্র। তো এই পাটলিপুত্র হচ্ছে গুপ্ত যুগের দীর্ঘস্থায়ী রাজধানী। এবারে কোন গুপ্ত সম্রাটের দুটো রাজধানী ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের দুটো রাজধানী ছিল। যে দ্বিতীয়র দুই মনে রাখার জন্য, দ্বিতীয় দুটো রাজধানী ছিল। একটা রাজধানী পেয়ে গেছি পাটলিপুত্র, আর একটা ছিল বর্তমানে মধ্যপ্রদেশের উজ্জয়িনী, যেটা শিপ্রা নদীর তীরে অবস্থিত। তাহলে কোন গুপ্ত সম্রাট দুটো রাজধানী ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোথায় ছিল? একটা পাটলিপুত্র, একটা উজ্জয়িনী। পাটলিপুত্র কোথায়? এখন বিহার। উজ্জয়িনী কোথায়? মধ্যপ্রদেশ, মনে রাখবে এটা। এবং শিপ্রা নদীর তীরে। খুব ভালো প্রশ্ন এটা। বা উজ্জয়িনীতে কোন গুপ্ত সম্রাট রাজধানী স্থাপন করেছিল? চন্দ্রগুপ্ত 2। নেক্সট প্রশ্ন আসছে, গুপ্ত যুগের স্থানীয় জনগণের ভাষা কি ছিল? মনে রাখবে, গুপ্ত যুগের স্থানীয় জনগণের ভাষা সাহিত্যের ক্ষেত্রে, একাডেমিকের ক্ষেত্রে সংস্কৃত ছিল জনপ্রিয় ভাষা। সাহিত্যিকরা বা একাডেমিকরা অবশ্যই কিন্তু সংস্কৃত ব্যবহার করতো, কিন্তু আমি সেটা চাইনি। আমি চেয়েছি গুপ্ত যুগের স্থানীয় জনগণ, সাধারণ মানুষ কোন ভাষায় বেশি কথা বলতো? সংস্কৃত, প্রাকৃত, পালি এবং অর্ধমাগধী। উত্তর কিন্তু নিয়েছি প্রাকৃত। খুব ভালো প্রশ্ন এটা। গুপ্ত যুগের স্থানীয় জনগণ প্রাকৃত ভাষায় কথা বলতো, তবে সাহিত্যিকরা একাডেমিক ভাষা রূপে চিহ্নিত করেছিল সংস্কৃতকে, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন আসছি, গুপ্ত যুগে যে মুদ্রা সিস্টেম ছিল, সেই গুপ্ত যুগের মুদ্রার মধ্যে রূপক মুদ্রাটা কি ছিল? রূপক কয়েন ছিল আসলে স্বর্ণ মুদ্রা, তামা ও সোনার মিশ্রিত মুদ্রা, শুধু তামার মুদ্রা, শুধু রৌপ্য মুদ্রা। ভালো প্রশ্ন। গুপ্ত যুগে রূপক নামক যে মুদ্রা ছিল, সেই গুপ্ত যুগে রূপক মুদ্রা ছিল এক প্রকার সিলভার কয়েন বা রৌপ্য মুদ্রা। এখানে ছোট্ট করে বলে দিই, গুপ্ত যুগে 4 ধরনের মুদ্রা আমরা পাচ্ছি। একটা মুদ্রা কি কি? তামার মুদ্রার নাম কারসাপন এবং কড়ি। স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে দিনার। এটা ফাইয়েন লিখছেন যে পাটলিপুত্রের বাজারে কড়ির মধ্য দিয়ে, কড়ি মানে কি? তামার মুদ্রা, কারসাপন এবং কড়ি লেনদেন হতো। এবং প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছে কোন গুপ্ত সম্রাট? একাধিক পরীক্ষা রিপিট প্রশ্ন। প্রথম চন্দ্রগুপ্ত প্রথম সিলভার কয়েন বা স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন, এবং সেই মুদ্রাতে প্রথম চন্দ্রগুপ্ত কুমার দেবীর সহকারী চিত্র, সেই চিত্র আমরা পাচ্ছি। তাহলে প্রথম স্বর্ণ মুদ্রাতে কোন নারীর নাম পাচ্ছি? কুমার দেবী। কোন শাসকের নাম পাচ্ছি? প্রথম চন্দ্রগুপ্ত। খুব ভালো করে খেয়াল করবে, ফাইয়ের বর্ণনায় কোন মুদ্রা উল্লেখ আছে? কড়ি। কড়ি কোন মুদ্রা? তামা। 4 প্রকারের মধ্যে কারসাপন, কড়ি, 2টো তামা। স্বর্ণ মুদ্রার নাম দিনার, ভালো করে মনে রাখবে। বলা বাহুল্য, এবারে আসি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রৌপ্য মুদ্রা চালু করেছিল। কি চালু করেছিল? রৌপ্য মুদ্রা চালু করেছিল। তাহলে আবারও বলবো, প্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করেছিল?
প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম রৌপ্য মুদ্রা কি চালু করেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে আবারও বলছি, মনে শুনে নাও, প্রথম চন্দ্রগুপ্ত প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রৌপ্য মুদ্রা চালু করেছিল। আর এই গুপ্ত যুগের মুদ্রা বিশেষজ্ঞের নাম কি? এক্সপার্ট কি নাম তোমরা জানো? ডক্টর পরমেশ্বরীলাল গুপ্ত। ডক্টর পরমেশ্বরীলাল গুপ্ত হচ্ছে গুপ্ত যুগের মুদ্রা নিয়ে গবেষণা করেছেন এবং 21 ধরনের মুদ্রার নাম উল্লেখ করেছেন তিনি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রায় আমরা বিষ্ণু, প্রথম কুমারগুপ্তের মুদ্রায় আমরা কার্তিক, সমুদ্রগুপ্তের মুদ্রায় আমরা ব্যাঘ্র নিয়ন্তা প্রকার যে মুদ্রা তার নামগুলো পেয়েছি আমরা। তাহলে কার মুদ্রাতে আমরা কার্তিকের নাম পাই? প্রথম কুমারগুপ্তের নামে। বা কার মুদ্রা বিষ্ণু নাম পাই? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, উল্লেখ করে দিয়েছি। এইগুলো খুব ভালো করে দেখবে। এই গুপ্ত যুগের মুদ্রা থেকে একটা কোশ্চেন দেখবে তোমরা, কমন পেলেও কিন্তু পেয়ে যেতে পারো। নেক্সট প্রশ্ন আসছি, হেভি ইম্পর্টেন্ট। প্রথম কোন গ্রন্থে গুপ্ত যুগে সতী সিস্টেম বা সতী প্রথার নিন্দা করা হয়েছে? কোন নিচের বইটিতে সতীদাহ সিস্টেমের নিন্দা করা হয়েছে? মনে রাখবে এটা। ভানুগুপ্তের এরান শিলালিপিতে প্রথম সতীদাহ প্রথা উল্লেখ পাওয়া যায়। আর শুদ্ধকের মৃচ্ছকটিকতে প্রথম সতীদাহ প্রথার তীব্র নিন্দা করা হয়েছে। এটা মোটেই ভালো কাজ নয়। বৃহৎ সংহিতা, সূর্য সিদ্ধান্ত, মৃচ্ছকটিক এবং পঞ্চ সিদ্ধান্তিকা, অপশন 4 দেখে নাও। সতীদাহ প্রথার নিন্দা করা হয়েছে প্রথম শুদ্ধকের মৃচ্ছকটিকে। কোন শিলালিপিতে করা হয়? তাহলে ভানুগুপ্তের এরান। ভানুগুপ্তের এরান শিলালিপিতে প্রথম সতীদাহ প্রথার উল্লেখ করা হয়েছে। এবং বরাহমিহিরের বৃহৎ সংহিতা গ্রন্থে, যে গ্রন্থ গুপ্তযুগে বিশ্বকোষ বলা হয়, দুদিন আগে ভিডিও দিয়েছি, দেখে নেবে। গুপ্ত যুগের কোন গ্রন্থকে বিশ্বকোষ বলা হয়? বৃহৎ সংহিতা, লেখক হচ্ছে বরাহমিহির। এই গ্রন্থতে বিধবাদের পুনর্বিবাহের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আমি এখান থেকে 1 নম্বর কোশ্চেন কি পেলাম? সতীদাহ প্রথার নিন্দা করা হয়েছে কোথায়? শুদ্ধকের মৃচ্ছকটিকতে। কোন শিলালিপিতে সতীদাহ প্রথা উল্লেখ করা হয়েছে? ভানুগুপ্তের এরান শিলালিপিতে। কোন গ্রন্থে বিধবাদের পুনর্বিবাহ, যেটা বিদ্যাসাগর করেছিল পরবর্তীকালে, সেই কথা বলা হয়েছে? না, বরাহমিহিরের বৃহৎ সংহিতাতে প্রথম বিধবাদের পুনর্বিবাহ, যেটাকে উইডো রিম্যারেজ বলছি আমরা। খুব চমৎকার চমৎকার তথ্যগুলো মনে রাখবেন। কোন শিলালিপি বললে ভানুগুপ্তের এরান, কোন গ্রন্থে নিন্দা বললে শুদ্ধকের মৃচ্ছকটিকম, এবং কোন গ্রন্থে বিধবাদের পুনর্বিবাহ। এটা 3 নম্বর প্রশ্ন, বৃহৎ সংহিতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমরা সবাই জানি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিল। আমি যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছাড়া আর কে বিক্রমাদিত্য বা ক্ষমতার সূর্য, পাওয়ার অফ সান, বিক্রমাদিত্য বা ক্ষমতার সূর্য উপাধি নিয়েছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছাড়া আর কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন? উত্তর হবে স্কন্দগুপ্ত। অপশন আমি দিয়ে দিয়েছি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছাড়া প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং স্কন্দগুপ্ত। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত 2 ছাড়া স্কন্দগুপ্ত, যাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়, তিনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। তাহলে প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রাতে দেখো, লিচ্ছবি দৈত্য কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। লিচ্ছবি দৌত্য কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। লিচ্ছবি পুত্র কাকে বলা হয়? প্রথম চন্দ্রগুপ্তকে। এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বহু সাধারণ ছেলে মেয়ে যারা এমসিকিউ পড়াশোনা করে খুব ভুল করে আসবে। লিচ্ছবি দৌত্য কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। লিচ্ছবি পুত্র কাকে বলা হয়? প্রথম চন্দ্রগুপ্তকে। আর নিচের কোন শাসক নিজের মুদ্রাতে লিচ্ছবি পুত্র উল্লেখ করেছিলেন? তো মনে রাখবেন, প্রথম চন্দ্রগুপ্ত মুদ্রাতে লিচ্ছবি পুত্র বলেছেন। আর লিচ্ছবি দৌত্য তোমরা জানো, লিচ্ছবি দৌহিত্র বলা হয়, এটা তোমরা সকলে জানো, সমুদ্রগুপ্তকে। ভীষণ ভীষণ কিন্তু কোশ্চেন ইম্পর্টেন্ট আসতে পারে। নেক্সট প্রশ্ন আসছি, আরো ভালো প্রশ্ন। গুপ্ত যুগকে পুনর্জাগরণের যুগ কে বলেছেন? পুনর্জাগরণের যুগ কে বলেছেন গুপ্ত যুগকে? K.M. মুন্সি, ম্যাক্স মুলার, বার্নেট এবং রামচরণ শর্মা। গুপ্ত যুগের সামন্ততন্ত্র নিয়ে সবচেয়ে বড় গবেষক কিন্তু রামচরণ শর্মা। মনে রাখবে, পুনর্জাগরণের যুগ বলেছে গুপ্ত যুগকে জার্মান দার্শনিক ঐতিহাসিক ম্যাক্স মুলার। মনে রাখবে, গুপ্ত যুগকে বার্নেট এবং ভিনসেন্ট স্মিথ, এই দুজন ঐতিহাসিকের নাম বলবো। তাহলে বার্নেট এবং ভিনসেন্ট স্মিথ সুবর্ণ যুগ বা স্বর্ণযুগ বলেছেন। আরেকবার বলবো, গুপ্ত যুগকে নবজাগরণ যুগ বলেছেন ম্যাক্স মুলার। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বা স্বর্ণযুগ বলেছে ইংরেজ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এবং বার্নেট। মনে রাখবে এটা। গুপ্ত যুগকে গ্রিসের পেরিক্লিয় যুগের সঙ্গে তুলনা করেছেন, বা ইংল্যান্ডের এলিজাবেথের সঙ্গে তুলনা করা হয়েছে। মনে রাখবে এটা। গুপ্ত যুগকে নিচের কোন যুগটিকে গ্রিসের পেরিক্লিয় যুগের সঙ্গে তুলনা করা হয়? নিচের কোন যুগটিকে বা সময়কালটিকে ইংল্যান্ডের এলিজাবেথীয় যুগের সাথে তুলনা করা হয়? সবই কিন্তু উত্তর হবে গুপ্ত যুগ। আবার ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্ত কি বলেছে? ভারতের নেপোলিয়ান তুলনা করেছে। ঐতিহাসিক গোখলে মনে রাখবে সমুদ্রগুপ্তকে ভারতীয় সুবর্ণ যুগের অগ্রদূত বলেছেন। এই প্রশ্নগুলো আবারও মনে রাখবে। ভারতীয় সুবর্ণ যুগের অগ্রদূত কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। কে বলেছেন? গোপালকৃষ্ণ গোখলে। ভারতবর্ষের সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান বলেছে কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ।
নিচের কোন যুগটিকে? গ্রিসের পেরিক্লীয় যুগ বলা হয় গুপ্ত যুগকে। ইংল্যান্ডের এলিজাবেথীয় যুগ তুলনা করা হয় কাকে? গুপ্ত যুগকে। কে সুবর্ণ যুগ বলেছেন? ভিনসেন্ট স্মিথ বা বার্নেট। পুনর্জাগরণ যুগ কে বলেছে? ম্যাক্স মুলার। এখান থেকে প্রশ্ন আবার কমনার সম্ভাবনা প্রবল। নেক্সট, বৎসবর্তী কার দরবারে কবি ছিলেন? আউটস্ট্যান্ডিং কোশ্চেন। বৎসবর্তী গুপ্ত শাসকদের মধ্যে কার দরবারের কবি ছিলেন? বৎসবর্তী অপশন দিয়েছি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং বিষ্ণুগুপ্ত। বৎসবর্তী ছিলেন প্রথম কুমারগুপ্তের দরবারি কবি। আউটস্ট্যান্ডিং কোশ্চেন। নেক্সট, আবার কোশ্চেন দেখেছি একটা, প্রথম মাধ্যাকর্ষণ শক্তির কথা কে বলেছিলেন? বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট এবং দ্বিতীয় ভাস্কর। মনে রাখবে এটা। প্রথম মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে কথা বলেছিলেন ব্রহ্মগুপ্ত। এই গুপ্ত যুগের নিউটন বলা হয় ব্রহ্মগুপ্তকে। গুপ্ত যুগের নিউটন বলা হয় ব্রহ্মগুপ্তকে। তার দুটো বিখ্যাত গ্রন্থ না বললেই নয়, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত এবং খণ্ডখাদ্যক। খণ্ডখাদ্যক বা খণ্ডখাদক এবং ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত বই দুটি লেখক হলেন ব্রহ্মগুপ্ত। যে গুপ্ত যুগের নিউটন বলা হয়, তিনি প্রথম মাধ্যাকর্ষণ শক্তি কথা বলেছিলেন। ব্রহ্মগুপ্ত বলেছিলেন যে প্রকৃতি এক নিয়ম অনুসারে সকল বস্তু পৃথিবীর উপর এসে পড়ে। তিনি শূন্যের সাথে গণনার নিয়ম আবিষ্কার করেছিলেন। শূন্য আবিষ্কার আর্যভট্ট, শূন্যের সাথে ক্যালকুলেট গণনা করার নিয়ম ব্রহ্মগুপ্ত। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? আধুনিক ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? বরাহমিহিরকে। কোশ্চেন দিয়েছে আধুনিক ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের জনক। মনে রাখবে বরাহমিহির থেকে যে দুটো কোশ্চেন বারবার রিপিট করছে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে, এই উক্তিটি কার? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এই উক্তিটি কার? বরাহমিহির। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে কার উক্তি? বরাহমিহির। চাঁদ পৃথিবীর চারিদিকে কার ঘুরে? বরাহমিহির। আর্যভট্টতে কোশ্চেন দিয়েছে বীজগণিতের জন্য কাকে বলা হয়? তিনি বলেছিলেন সূর্যস্থির পৃথিবী ঘুরছে। এই কথাটা প্রত্যেকে ভুল করে। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, বরাহমিহির উক্তি। সূর্যস্থির পৃথিবী তার চারদিকে ঘুরছে, মনে রাখবে। তাহলে পৃথিবী ঘুরছে সূর্যস্থির, কার উক্তি? আর্যভট্টের। 365 দিন মানে 1 বছর, কার উক্তি? আর্যভট্টের উক্তি। ভালো করে মনে রাখবে। শূন্য ও দশমিক পদ্ধতি, পায়ের মান, এইগুলোকে আবিষ্কার করে আর্যভট্ট। প্রত্যেকে ভেঙে ভেঙে দেখালাম যে কি ভুলগুলো বরাহমিহির আর্যভট্ট করি আমরা। আরেকবার বলবো, শূন্য দশমিক পদ্ধতি, পায়ের মানকে আবিষ্কার করেন আর্যভট্ট। শূন্যস্বই গণনাকে করেন ব্রহ্মগুপ্ত। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে বরাহমিহির। কিন্তু পৃথিবী ঘুরছে সূর্যস্থির, কার উক্তি? আর্যভট্ট। এক একটা উক্তিকে সাজিয়ে দিলাম, ভালো করে দেখবে, প্রশ্ন এখান থেকে থাকবে, কোনো সন্দেহ নেই। আবার একটা কোশ্চেন করেছে, পতঞ্জলি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? আমি চিরকৃতজ্ঞ উত্তরপ্রদেশ পিএসসির কাছে বা রেলের কাছে কোশ্চেন রিপিট অ্যান্ড রিপিট প্রশ্ন। পতঞ্জলি, আবারও বলবো, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বল্লভী, বিক্রমশিলা, পাটলিপুত্র, নালন্দা। পাটলিপুত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন পতঞ্জলি। পাণিনি এবং বড়রুচি, নামগুলো আবারও বলবো, বড়রুচি এবং পাণিনি, পাণিনি অষ্টাধ্যায়ী যে গ্রন্থ, এরা দুজনেই কিন্তু পাটলিপুত্র ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন। হিউয়েন-সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে স্টাডি করতে এসেছিলেন, 5 বার এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ফেল করেছিলেন। আর ইত সিং বল্লভী বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ করেছেন। আরেকবার বলবো, পতঞ্জলি কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট? পাটলিপুত্র। শুধু পাটলিপুত্রতে পতঞ্জলি ছিল না, পাণিনি বড়রুচি ছিলেন। তাহলে হিউয়েন-সাং কোন বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্সে ফেল করেছিলেন? নালন্দা ইউনিভার্সিটিতে তিনি 5 বার এন্ট্রান্সে ফেল করেছিলেন। আর ইত সিং কোন বিশ্ববিদ্যালয়ে প্রশংসা করেছেন? গুজরাটের বল্লভী বিশ্ববিদ্যালয়ে প্রশংসা করেছেন ইত সিং। প্রত্যেকটা প্রশ্নকে যেভাবে সাজিয়ে দিচ্ছে, আপনি 10খানা বই পড়ে এইভাবে আনতে পারবেন না। বারবার বলছে, প্রত্যেকটা ভিডিও ব্যাকে গিয়ে প্রথম থেকে সিলেবাসগুলো ধরে পড়ুন, প্রচুর প্রচুর উপকার পাবেন। দিনে 8-10টা করে ভিডিও নামান, আপনাদের কি পরিমাণ উপকার হবে পরের সময় সেটা বলে যাচ্ছে। কোন গুপ্ত সম্রাট প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? আমার ঘোড়া ধরে রাখলেই আমার প্রতিদ্বন্দ্বী, তাই না? অশ্বমেধ যজ্ঞ। অপশন দিয়েছি প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং প্রথম কুমারগুপ্ত। যে কে প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? তো অশ্বমেধ যজ্ঞ প্রথম করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। কে করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তো সবচেয়ে বেশি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন আর কেউ নন, সেই ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্ত। আবারও বলবো, প্রথম করেছিল অশ্বযজ্ঞ প্রথম চন্দ্রগুপ্ত, সবচেয়ে বেশিবার করেছিল সমুদ্রগুপ্ত। যারা প্রতিদিন মক টেস্ট দিতে চাইছেন, এখনও যে সময়টা আছে, প্লিজ আপনি আসুন, মক টেস্ট দিন এবং প্রশ্নগুলোকে চর্চা করুন, প্রশ্নগুলোকে পড়ুন। দিনে 3টে করে নতুনদের জন্য চলছে, বিভৎস উপকার পাবেন। পুরনোদের আমরা 4-5টা ব্যাচে অনেক মক টেস্ট কমপ্লিট করতে পেরেছি, নতুনদের মক টেস্ট চলছে। আমরা দিন অনেক প্রশ্ন কিন্তু আপনাদের সম্মুখীন হবে। এবং সবচেয়ে বড় কথা, আমি আবারও বলে যাচ্ছি, যে যাই বলুক, এই বইটা পড়বেন, ভালো করে পড়বেন, ইউটিউব ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওটা দেখার পর টপিকগুলোর সঙ্গে এই বইটা একবার চর্চা করুন না।
প্রচুর পরিমাণ উপকার পাবেন। ইউরোপ বইটা দেখুন, স্পেশাল ক্লাস চলছে অনলাইনে এবং কলেজ স্ট্রিটে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা বই নিতে চাইছেন বা পড়তে চাইছেন এই যোগাযোগ করুন। যারা এই লেভেলে কনসেপ্ট আনতে চাইছেন WBCS অ্যাসপিরেন্টরা এই বইটা কিনবেন, প্রচুর উপকার পাবেন। যারা নেটসেট দেবেন তারা এই বইটা কিন্তু অবশ্যই স্টাডি করবেন, বিভৎস আপনার উপকার পাবেন। ঠিক আছে, আমি আবারও বলে যাচ্ছি এই বইটা আপনারা আজই সংগ্রহ করুন। লাস্ট 10 দিন হলো বইটাকে চর্চা করে যাবেন। প্রচুর পরিমাণে ওয়ান লাইনার, দাবানের প্রশ্ন 8,500, 130টা প্র্যাকটিস সেট পাবেন, চ্যাপ্টারের প্রশ্ন। এই নাম্বারে যোগাযোগ করে নিন আপনারা। বইটা 1,000 টাকার দাম, প্রচুর দাম নিচ্ছে ডিস্ট্রিক্টে। আমরা 565 টাকা পোস্টার নিয়ে দ্রুত পৌঁছে দিচ্ছি এই বইটা হাতে রাখুন, প্রিভিয়াসের প্রশ্নগুলো ঘাটুন, আপনারা কিন্তু অনেক অনেক উপকার পাবেন। আজকে এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।